ফেসবুকে এতদিন দেখেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানেন। আমার পরিচয়টা আগে দিই, আমার নাম আরিফ মন্ডল। আমি বর্তমানে একটি স্কুলের শিক্ষক। আপনারাও আগামী দিনে শিক্ষক হবেন এই স্বপ্ন সবাই বুনছেন। এই দ্বিতীয় এসএসটির মাধ্যমে আপনাদের স্বপ্নকে সফলতা করতে আপনারা এখন খুবই ব্যস্ত। দেখুন, আপনারা ফর্ম ফিল আপ করেছেন সবাই। অনেকের ফর্ম ফিল আপে ত্রুটি বিচ্যুতি হয়েছে হয়তো। ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য কিছু হবে না। ফর্ম ফিল আপ আগামীকাল লাস্ট ডেট। আপনারা যারা এখনো ফর্ম ফিল আপ করেননি, কারোর যদি ফর্ম ফিল আপ করতে বাকি থাকে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন। দেখুন, ফর্ম ফিল আপে যদি নাম, বাবার নাম, আপনি কোন সাবজেক্ট অ্যাপ্লাই করছেন, কোন মিডিয়ামে অ্যাপ্লাই করছেন, 9, 10, 11, 12, এইগুলো যদি ভুল হয়ে থাকে, এই কটা বিষয় যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আরেকদিন সময় আছে, আরেকটা ফর্ম ফিল আপ করুন। আর যদি কারোর ফটোই সিগনেচার না হয়ে থাকে, কারোর একাডেমিকে যদি কোনো ত্রুটি থাকে, কারোর একাডেমিক ইয়ারে যদি কোনো ভুল থাকে, অ্যাড্রেসে যদি ভুল থাকে, এইগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এইগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ছোটখাটো বিষয় নিয়ে ফর্ম ফিল আপ করে খুব অনেকেই মানে বিভিন্ন রকম টেনশনে তারা পড়াশোনা করতে পারছেন না। এই কদিনে আমি যে কত হাজার ফোন বা মেসেজ পেয়েছি তার ঠিক নেই। যতটা পেরেছি রিসিভ করেছি, রিপ্লাই করেছি। কারণ আমি জানি আপনারা এখন কি পরিস্থিতির মধ্যে আছেন। কারণ এটা একটা জটিল একটা বিষয়। অনেকের অনেক রকমের স্ট্রিম, অনেকের শিক্ষাগত যোগ্যতার ইউনিভার্সিটি, বিভিন্ন রকম এখানে সমস্যা আছে। তো এই ছোটখাটো বিষয় যা হয়েছে হয়েছে। ফর্ম ফিল আপে 400 জায়গায় 401 বসানো হয়েছে, এই নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। মাধ্যমিকের সাল বসানো ভুল হয়েছে, এইগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। ইউনিভার্সিটি নামের আগে দি বসানো হয়নি, এগুলো নিয়ে কারো সমস্যা হবে না। এইসব ছোটখাটো বিষয়গুলো ছেড়ে দিন। অ্যাড্রেসের পোস্ট বসানো দেওয়া হয়নি, এগুলো নিয়ে কারোর কোনো ফর্ম ফিল আপ বাতিল হবে না। কারণ এটা একটা প্রিলিমিনারি ইনফরমেশন আপনি দিচ্ছেন। আপনি যখন ডাক পাবেন, ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে আপনার তথ্য আবার সব যাচাই করা হবে। ঠিক আছে, সেখানে আবার কারেকশন করা হবে। আবার ইন্টারভিউতে যাবেন, সেখানে আবার কারেকশন করা হবে। সুতরাং এইগুলো নিয়ে ভুল নেই। কিন্তু আপনি বাংলা মিডিয়ামে শিক্ষক হবেন, ইংরাজি মিডিয়াম করে দিয়েছেন, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আপনার নাম ভুল, এটা কিন্তু সংশোধন হবে না। বাবার নাম সংশোধন হবে না। ইমেল, ফোন, এই দুটো যতদিন না চাকরি পাচ্ছেন, মানে যতদিন এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, কোনোদিন চেঞ্জ করবেন না। কোনোভাবেই চেঞ্জ করবেন না। কারণ কখন কিভাবে ইমেলে কি পাঠাবে বা ফোনে কি মেসেজ পাঠাবে সেটা কেউ জানে না। ঠিক আছে, সুতরাং এইগুলো কিন্তু কোনোভাবে যেন আপনি ইমেলটা হারাবেন না। যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, এইগুলো নিজের কাছে যত্ন সহকারে রাখবেন। ফর্ম ফিল আপ যদি কারোর বাকি থাকে দেখে নেবেন। ফর্ম ফিল আপে যদি পেমেন্ট করেছিলেন, পেমেন্টটা হয়তো তখন সাকসেস হয়নি, পরে সাকসেস হয়েছে কিনা দেখে নেবেন। ঠিক আছে। ফর্ম ফিল আপ বাতিল এসএসসি সাধারণত করে না। যারা ফর্ম ফিল আপ করেছে সবাই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার পরে গিয়ে তারা ফর্মটা যাচাই করবে। দেখা যাচ্ছে আপনার গ্রাজুয়েশন 50% মার্কস নেই। দেখা যাচ্ছে আপনি যে সাবজেক্ট অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্ট আপনার নেই। দেখা যাচ্ছে আপনার বয়স 40 নেই। দেখা যাচ্ছে আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির আপনার যথেষ্ট ডকুমেন্টস নেই। এইসব কারণে কিন্তু ভেরিফিকেশন থেকে আপনাকে বাতিল করে দেবে। ঠিক আছে। এবার হ্যাঁ, আপনি অনার্সের নম্বর দিয়েছেন, দেখা যাচ্ছে অনার্সের 60% আপনি ক্যালকুলেট করেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার 59%। এবার এখানে একাডেমিক 2 কমে গেল। তো এই 2 কমে যাওয়ার কারণে কি আপনার ফর্ম বাতিল, আপনার ভেরিফিকেশনে বাদ দিয়ে দেবে না? ওই 2 বাদ যাওয়ার ফলে আপনার টোটাল নম্বর একাডেমিক প্লাস রিটার্নের থেকে 2 কমে গেল। এই 2 বাদ যাওয়ার পরেও যদি আপনি মানে কাঠামোর মধ্যে থাকেন, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেছে। এবার পড়াশোনার বিষয়ে আসি। দেখুন, সময় খুবই কম। আজকের 20 তারিখ, আপনাদের পরীক্ষা হচ্ছে 7 তারিখ। এই প্রথম ব্রেক দিয়েছিলাম অনেকদিন আগে, 7 আর 14 তারিখের কথা আমি প্রথম বলেছিলাম। তো বিভিন্ন সময় আলোচনা চেঞ্জ হয়। এই যেদিন নোটিশটা পেলাম তার আগের দিন আমি বললাম যে 31 তারিখ বা 7 তারিখ পরীক্ষা হতে পারে, কারণ এটা আলোচনা চলছে যে এইচএস, সরকারও চাচ্ছিল যে এইচএস পরীক্ষার আগে পরীক্ষাটা কমপ্লিট করতে। সেই জন্য আমি আমি যখন যা খবর পাই সেই খবরটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। বাজার গরম করার জন্য না, আপনাদের সুবিধার জন্য, আপনাদের প্রিপারেশনের সুবিধার জন্য। কারণ বাজারে সবসময় রটছে কি পরীক্ষা হবে না, এই নিয়োগ হবে না, মামলা হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল গরম গরম বাজার চলছে। কিছু মিডিয়া আছে তার জন্য, কিছু লোক মিডিয়াকে টাকা দিয়ে খবর করায় যাতে এই খবরগুলো ছড়িয়ে দেওয়া হয়। তো আমি খবরগুলো কেন দিই? শুধু বিজ্ঞাপনের জন্য নয়, খবরগুলো দিয়ে আপনাদের সুবিধার জন্য, আপনাদের প্রিপারেশন নিতে পারেন। একটু ভাবুন তো, পরীক্ষা হবে আজ থেকে তো জানেন না। 3রা এপ্রিল যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিল নিয়োগ বাতিল, 17 তারিখে যখন একটা গাইডলাইন বেঁধে দিল
সুপ্রিম কোর্ট, তখন থেকেও তো আপনি প্রিপারেশন সেভাবে নেননি। 17 এপ্রিল গেল, মে মাস আসলো, বিজ্ঞপ্তি বেরোলো, তাও আপনি প্রিপারেশন নিচ্ছেন না, ভাবছেন পরীক্ষা হবে না, আমি প্রিপারেশন নিয়ে কি করবো। কারণ ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সবাই বলে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টে এই মামলা হয়েছে, সেই মামলা হয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স এটা ওটা সেটা নিয়ে আপনিও সেইভাবে মেতে আছেন। এখন এত রিকোয়েস্ট পাঠাই সবাই, যখন বলেছি তো আপনিও গা ভাসিয়ে দিয়েছেন। আজকের 20 তারিখ হয়ে গেছে, যখন আমি নোটিশটা দিলাম যে বিজ্ঞপ্তি একটা পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখ হতে চলেছে, আমাকে যে কতজন মানে মেসেজ করে গালাগালি দিয়েছে, আমি বড় গামছা মানে সব জানতে গামছাওয়ালা, আমাকে ফেসবুকে, আমি সব ম্যাটার করি না, লাইভে এত লোকে কি বলছে, আমাকে নিয়ে কি ভাবছে, এত কিছু ভাবতে গেলে আমি তো চলতে পারবো না। তাদের নিয়ে ভাবতে ভাবতে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি যে আজকের 3, 4, 5 হাজার ছেলে মেয়েকে মেসেজে ফোনে হেল্প করেছি, এতজন ছেলে মেয়েকে গাইড করছি, তাহলে তো আমি পারবো না এগুলো। আমার জীবনকে আমার মতন চলতে দিতে হবে, আমার ভালো লাগাকে আমার মতন চলতে দিতে হবে, আমার এগুলো ভালো লাগে, আমাকে এগুলো করতে হবে। কে কি ভাবলো, কে কি বললো, ইট ডাজ নট ম্যাটার। সুতরাং আপনাদের লাইফে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করতে হলে যা করতে হয় তাই করতে হবে। কে কি ভাবলো না ভাবলো, আপনি একটা বই কিনলেন, পরীক্ষা হবে না, বই কিনলে, বই কিনেছে, কে কি বলছে এইসব ভাবলে হবে না। আপনার চাকরিটা আপনাকে পেতে হবে, এর জন্য পড়াশোনা করতে হবে। আর মাত্র 45টা দিন আছে, এই 45টা দিনের প্রত্যেকটা সেকেন্ড আপনার জীবনে গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা সেকেন্ড নষ্ট করেন, একটা মিনিট নষ্ট করেন, আপনি কয়েকশো কয়েক হাজার ছেলে মেয়ের জীবনে পিছনে চলে যাবেন। এই এসএসসিটা সব থেকে কঠিন একটা পরীক্ষা হতে চলেছে, কঠিন থেকে কঠিনতম বললে মনে ভালো হয়। এতটা সহজ বিষয় নয়। যেখানে 34,000 ভ্যাকান্সি, 4 লাখ 4.5 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, বাংলা বিষয়ে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করেছে, তারপরে ইংরেজি বিষয়ে অ্যাপ্লাই করেছে। সুতরাং এতটা সহজ নয় কেউ কি আপনার চাকরি দিয়ে দেবে। তার মধ্যে এখানে 50 থেকে 70% ভ্যাকান্সি মানে যারা ইন সার্ভিস টিচার আছে তাদের দ্বারা পূর্ণ হয়ে যাবে। তো 17,000 সামথিং, 15,000 সামথিং চাকরি ফ্রেশাররা পাবে। তাহলে ক্যান্ডিডেট হচ্ছে 4.5 লাখের মধ্যে 30,000 যদি ইন সার্ভিস হয়, তাহলে বাকি ক্যান্ডিডেট তো ফ্রেশার। লড়াই তো ফ্রেশারদের, ইন সার্ভিসদের মধ্যে লড়াইটা খুব সামান্য। তারা 10 নম্বর এমনি এগিয়ে আছে এই লড়াইতে। আপনাকে জিততে হলে ওই 10 নম্বর পিছিয়ে থেকে লড়াইটা শুরু করতে হবে। সুতরাং তার মতো লড়াই করলে তো হবে না। সে তো 10 মিটার এগিয়ে আছে আপনার থেকে, একটা রানের কম্পিটিশন যদি হয়। আর আপনার মতন হাজার হাজার ছেলে মেয়ে যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে চলেছে ধারাবাহিকভাবে, এই যে মাদ্রাসা সার্ভিস হলো, তারা মাদ্রাসার জন্য প্রিপারেট, তারা কেউ নেট সেট প্রস্তুতি নিচ্ছে। আপনার সাবজেক্টে সব পণ্ডিত বসে আছে, পাণ্ডিত্য তাদের এক একজন। তারা যদি এতদিন ধারাবাহিক এসএসসি হতো, তাদের কয়েক বছর চাকরি হয়ে যেত। তারা কেউ কলেজে সার্ভিস করতো, কেউ স্কুলে সার্ভিস করতো। তাদের সাথে কম্পিটিশন আপনার। আপনি পাস গ্রাজুয়েট পড়ে বাংলায় বা যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করছেন, কেউ অনার্স পড়ে অ্যাপ্লাই করছে আপনার সেম সাবজেক্টে, আপনার থেকে 10 গুণ জানে। তাহলে তার কম্পিটিশন, তাকে হারাতে গেলে আপনাকে কি পড়াশোনা করতে হবে। এই 45 দিন এরকম সময় নয়। আপনি এখনো টিউশন পড়াচ্ছেন সকাল বিকেলে রম রম করে, ভাবছেন এই টিউশনে আপনার ভবিষ্যৎ। আপনি ভাবছেন আমি আরাম এই মিশনে পড়াচ্ছি, আমি এই মিশনে পড়াচ্ছি, সব মানে সারা দিনটা সেখানে দিচ্ছি, এসে বাড়ি এসে একটা এমসিকিউ বই খুলছি, খুলে কয়েকটা এমসিকিউ টিক দিয়ে আপনি সব মনে থাকবে, আমি একদম চাকরি ফাটিয়ে দেবো। এত সহজ যদি হতো তাহলে সবাই চাকরি পেয়ে যেত। এতটা সহজ নয়। কেউ কেউ ভাবছেন হয়তো আরেকদের কাছে আমি অ্যাডমিশন নিয়েছি, প্র্যাকটিসের মক টেস্টের জন্য আমি চাকরি পেয়ে গেছি, এটা যেন কেউ ভাববেন না। আমার এখানে যারা অ্যাডমিশন নিয়েছেন তারা হচ্ছে আপনার প্রস্তুতিটার একটা পরিমাপ। যে এখানে একটা মক টেস্ট দিয়ে একটা সিলেবাসে 30টা কোয়েশ্চেন অ্যান্সার করে আপনি বুঝতে পারছেন যে কোয়েশ্চেন টাইপ কেমন হতে পারে, কোয়েশ্চেনগুলো কেমন কোন জায়গাতে আসতে পারে, আপনার প্রিপারেশনটা আরো কত নিতে হবে, আপনার সাবজেক্টে যারা মক টেস্ট দিচ্ছে তারা কেমন স্কোর করছে, তাদের প্রিপারেশনটা কেমন, এইটাই। এখান থেকে কোনো কোয়েশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র আপনার যে প্রিপারেশন সেটা বোঝার জন্য। এটা যেন ভুল করে কেউ করবেন না। অনেকেই মেসেজ করছেন, দাদা আমার বেবি আছে, দাদা আমার বয়স হয়ে গেছে, দাদা আমার সুগারের পেশেন্ট, দাদা আমি একটা মুদির দোকান চালাই, দাদা আমার প্রচুর টিউশন, টিউশন ছেড়ে এরকম থাকবে না, দাদা আমি ব্যাঙ্গালোরে একটা চাকরি করি, চাকরিটা ছেড়ে দিয়ে যদি আমি আসি, যদি পরীক্ষা না হয় দেখুন এইসব ব্যক্তিগত বিষয়ে কেউ কোনো ডিসিশন দিতে পারে না। আমি যদি বলি আপনি চাকরিটা ছেড়ে আসেন, পরীক্ষা যদি কোনো কারণে না হয়, তখন আমাকে তো গ্যালারি দেবেন, আপনার একটা এস্টাবলিশমেন্ট জব।
এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এগুলো ওভারকাম করেও চাকরি পাওয়া যায়। যদি প্রাইমারি চাকরি করে যদি ডাব্লিউবিসিএস চাকরি পাওয়া যায়, এই এসএসসি থেকে 10 গুণ কঠিন একটা পরীক্ষা যদি ক্র্যাক করা যায়, তাহলে আপনারা এসএসসি কেন পারবেন না? অবশ্যই পারবেন। সময়টা আপনারা কাজে লাগান। এই 45টা দিন মানে আপনার সাথে বই আর কারো সম্পর্ক হবে না। আপনি বাইরে যাবেন না, আপনি ফোন ইউজ করবেন না, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, সব লগ আউট করুন, সব ডিঅ্যাক্টিভ করুন। পরে আবার হাজার জীবন হাজার, একটা চাকরি পাওয়ার পরে যে কতটা সম্মান সেটা বলে বোঝানো যাবে না। শুনুন, আমি এই ইনস্টিটিউশন একসময় কর্ণধার ছিলাম, এটা চালিয়ে আমার অনেক ইনকাম ছিল, কিন্তু সামাজিক সম্মান বর্তমানে আমার অনেক বেশি হয়েছে চাকরি পাওয়ার পর। এটা মানুন বা না মানুন, একটা চাকরি যত টাকা ইনকাম করুন না কেন, একটা চাকরি পাওয়ার পর দেখবেন সমাজে আপনার গ্রহণযোগ্যতা কতটা বেড়ে যায়। সুতরাং এর জন্য আপনাকে পুরোটা নিংড়ে দিতে হবে। প্রত্যেকের জীবনে প্রতিবন্ধকতা আছে, আমার লাইফে প্রতিবন্ধকতা আছে, আমার লাইফে হাজার রকমের সমস্যা আছে। আমার একটা ছোট বেবি আছে, আমার প্রত্যেকদিন সকাল আমি 8টায় বেরোই, রাত 8টায় ফিরি। তারপরেও এতজন ক্যান্ডিডেটের সাথে কথা বলা, তাদের সমস্যা সমাধান করা, কোশ্চেন যারা করছে স্যারদের সাথে কথা বলা, কোশ্চেন টাইপ করছে তাদের সাথে কথা বলা, ভুল হচ্ছে সেগুলো ঠিক করা, বিভিন্ন জনের অভিযোগ সেগুলো সমাধান করা, রাত 2টো 1টা বেজে যায়। তাহলে কি, আমি এই যে একটা সময় পেয়েছি, এটা পরিশ্রম করার, পরিশ্রম করতে হবে, সমস্ত কিছু বন্ধ করতে হবে। আমার অন্য কাজগুলোকে আমি থামিয়ে দিয়েছি, দিয়ে আমার এখন লক্ষ্য হচ্ছে আমার ছাত্রছাত্রীদেরকে বা আমার ইনস্টিটিউশনের সফলতার আরো এগিয়ে নিয়ে যাওয়া। তো এই পরিশ্রমটা তো করতে হবে আমার। অনেকে চাকরি করেন, অনেকে পার্ট টাইমার করেন, অনেকে কলেজে পড়ান, অনেকে ফ্যাক্টরি চাকরি করেন, অনেকের অনেক রকমের সমস্যা আছে, জানি এগুলো, কিন্তু সেগুলোকে ওভারকাম করতে হবে। এই কটা মাস তো আর 45টা দিন, এই 45টা দিন যদি সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার না করেন, আপনাকে কেউ, তাতে কেউ গালি দেবে না, তাতে কেউ অখুশি হবে না। আপনি ভাবছেন ফেসবুকটা যদি আমি একটা পোস্ট না করি, ফেসবুকে আমার বন্ধুর সাথে যদি কথা না বলি, সে ভুলে যাবে। ভুলে যাক, ভুলে যাক না, তাতে কি হয়েছে, কি যায় আসে, তাতে কিচ্ছু আপনার ক্ষতি নেই। কিন্তু চাকরিটা না পেলে আপনার জীবনে অনেক ক্ষতি আছে। এই এসএসসিটার পরে আর পরে এসএসসিতে আপনি বুঝতে পারবেন কিনা, আপনার সেই পড়াশোনার সেই এনার্জি থাকবে কিনা কেউ জানে না। এখানে আপনারা যারা আছেন সবাই আমার ভাই বোনের মতন, আমার বন্ধুর মতন হয়তো অনেকে। হাত জোর করে রিকোয়েস্ট সবাইকে, এই 45টা দিন 14, 15, 16 ঘন্টা পড়াশোনা করুন, 6 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা স্নান খাওয়া দাওয়া জন্য রাখুন, বাকি টাইমটা পড়াশোনা করুন। দিনে একবার মোবাইল অন করবেন, একবার। কোনো জায়গায় থাকার দরকার নেই, কোনো গ্রুপে থাকা দরকার নেই, সব আপডেট আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। 5 মিনিট 10 মিনিটের জন্য মোবাইল অন করুন, জাস্ট 5 মিনিট 10 মিনিট মোবাইলটা অন করুন, করে কোনো আপডেট থাকলে দেখুন, না থাকলে বন্ধ করে দিন। হ্যাঁ, আমি আপডেট দেবো আধ ঘন্টার অন্তর অন্তর, আমি দেবো, আমি 10 মিনিট অন্তর অন্তর দেবো আপডেট, কিন্তু আপনি সারাদিন একবার দেখবেন। আপনার সারাদিন মোবাইল খুলে টিং টং আওয়াজ হলো, মোবাইলটা অন করলাম, হ্যাঁ, এসব দরকার নেই, বন্ধ করে দিন। পুরুষ কারোর যদি কোনো রিলেশনশিপে থাকে, বলে দাও বাবা 45টা দিন আমাকে সময় দাও। যদি 45টা দিন যদি সে অপেক্ষা না করতে পারে, সারা জীবনের জন্য অপেক্ষা কিভাবে করবে? সবাইকে বলে দিন। টিউশন বলে দিন সেকেন্ড টার্ম শেষ করে দিন, 1 সপ্তাহের মধ্যে সেকেন্ড টার্ম শেষ করে দিয়ে বলে দিন আমি 7 তারিখের পরে পড়া দিয়ে আসবো, 14 তারিখের পরে পড়া দিয়ে আসবো। টিউশন থাকলে থাকবে, না থাকলে থাকবে। এই যে ফেয়ার অফ লস, আমার হয়তো হারিয়ে যাবে, আমি হয়তো আর পাবো না, ছেড়ে দিন না। চাকরি পান, কত টিউশন নেবেন? টিউশন করাও মানে ঠিক নয়, কিন্তু প্রচুর অফার আসে জীবনে। জীবনটা এরকম, যখন দরকার তখন সেই জিনিসটা আসে না, যখন দরকার হয় না তখন আসে। এখন স্কুলে যাই, স্যার আমাদের পড়াবেন, স্যার আমাদের পড়াবেন, মানে এরকম অফার আসে, এত অফার আসে, গার্জেন ফোন করে যদি 1 ঘন্টা পড়াতেন। তো ছেড়ে দিন না, মিশন ছেড়ে দিন না। কি কি আছে, আবার পাবেন, পেয়ে যাবেন, কোথাও না কোথাও পেয়ে যাবেন। আপনার ক্যাপাবিলিটি থাকলে আপনি পেয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। তাদের
কেউ আপনাকে ভয় দেখিয়ে কোণঠাসা করে আপনাকে কেউ হারাতে পারবে না। আপনি শপথ দিন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে অ্যাকচুয়ালি হারাতে পারবে না। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই এই চাকরি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারে। সবকিছু মাথাতে সরিয়ে ফেলুন, টিচিং এক্সপিরিয়েন্স সরিয়ে ফেলুন, আপনি দুর্নীতি সরিয়ে ফেলুন, সবকিছু সরিয়ে ফেলুন মাথার থেকে। এই নেগেটিভ 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 ভাবতে 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 আমরা পুরোটাই নেগেটিভ হয়ে গেছি। এগুলো সব সরিয়ে ফেলুন, ভাবুন, টার্গেট করুন। আপনার সাবজেক্টে 200 ভ্যাকান্সি হলে ভাবুন আপনার সাবজেক্ট 100 ভ্যাকান্সি, 50% ওদের দিয়ে দিন। 50%-এর মধ্যে দুর্নীতি মানে ইনসার্ভিস দিয়ে দিন, সব দিয়ে দিন। 50% আপনার জন্য রাখুন, তার মধ্যে আপনি একটা সিট সিলেক্ট করুন, তাহলে আপনি পারবেন। এখানে একটা বিশাল অপরচুনিটি গেছে যাদের অনেক আগে গ্রাজুয়েশন, যে বা অনেক আগে এইচএস, অনেক মাধ্যমিক, যাদের একাডেমিক অনেক কম ছিল, তারা কিন্তু সবাই সমান। একাডেমিকে 2 হেরফের হচ্ছে এবার। অন্যবার 5 হতো, 10 হতো, এমনি সেখান থেকে হেরে যেত। আজকে যে ছেলেটা চিৎকার করছে টিচিং এক্সপিরিয়েন্স বলে, সেই ছেলেটাই দেখা যাচ্ছে তার একাডেমিক এতটাই কম যে সে 5 বছর আগের নিয়মের পরীক্ষা হলে সে 10 নম্বর এমনি একাডেমিকে কম পেত। তাহলে এগুলো সব ভাবনার মাথার মধ্যে ঝেড়ে ফেলুন, যত রকমের নেগেটিভ আছে। পরীক্ষা হবে কোশ্চেন লেভেল, খুব বেশি কঠিন হবে না, খুব বেশি সহজ হবে না, মিডিয়াম লেভেলের হবে। কারণ ইন সার্ভিসে চাকরি পাওয়াতে গেলে তাদের মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেলে যে সিলেবাসটা আছে আপনার সাবজেক্টে, ধরুন আপনার বাংলা আছে, বা ধরুন আপনার হিস্ট্রি আছে, 9-10 লেভেলের সিলেবাসটা কি কি আছে, সেই সিলেবাসগুলো একদম ঝেড়ে ফেলুন। এই কম সময় কোনটা পড়বেন কোনটা পড়বেন না, এখন কঠিন বিষয় বেশি পড়ার সময় নেই। আপনি যদি ভাবেন আমি পাস অনার্স করেছেন, করে ভাবছেন আমি অনার্স লেভেলের বইগুলো পড়বো, আমি মাস্টার ডিগ্রি বইগুলো পড়বো, এইসব করতে যাবেন না, এইসব কোনোভাবে আর করবেন না। যতটুকু পড়েছেন ভালো পড়েছেন, যে পড়াগুলো আপনার আত্মস্থর মধ্যে আছে সেই পড়াগুলোকে গুরুত্ব দিন। কি বললাম, কঠিন যে জিনিস, নতুন জিনিস ভাবার সময় নেই, পুরো সিলেবাসটাকে কভার আপ করুন। যে জায়গাতে কোশ্চেন গুলো বেশি আসে, আগের কোশ্চেন গুলো দেখেছেন, মাদ্রাসার কোশ্চেন গুলো দেখেছেন, সেইগুলোকে ফোকাস করুন। 7 তারিখে যদি পরীক্ষা হয়, 20 তারিখ বা 18 তারিখের পরে আর কোনো নতুন পড়া নয়, শুধু রিভিশন। বয়স হয়েছে, দীর্ঘদিন ধারাবাহিক পড়াশোনা নেই, পড়ছেন, এখন মনে থাকবে, 2 দিন পরে মনে থাকবে না, 4টা অপশনে অনেক কনফিউশন তৈরি হবে। সুতরাং চেষ্টা করুন 20 তারিখের পরে গিয়ে কোনো নতুন পড়া না, কোনো নতুন চ্যাপ্টার না, 20 তারিখে আগে কমপ্লিট করুন, করে তারপর রিভিশন, যতবার রিভিশন। প্রথম চেষ্টা করবেন 7 দিনের মধ্যে ওটা রিভিশন, 4 দিনের মধ্যে রিভিশন, 3 দিনের মধ্যে রিভিশন, পরীক্ষার আগে আবার 3 বা 4বার রিভিশন। বেশি এমসিকিউ নির্ভর হবেন না, এখনই বলছি, এমসিকিউ বই বেশি নির্ভর হবেন না, অনলাইনের বই বেশি নির্ভর হবেন না। বাজার চলতি বই আমাদের টিচাররা কোশ্চেন করছে, তাই ভুল বেরোচ্ছে। অস্বীকার করার তো কিছু নেই, কারণ এত তাড়াতাড়ি, এত কম সময়ে প্রত্যেকে ভুল হচ্ছে। ভুল হলে ভুলটা ভুল থেকে যাবে, তার সংশোধন দরকার। মাঝে মধ্যে যদি মনে হয় যে আমার এই কোয়েশ্চেনগুলো কনফিউশন হচ্ছে, গুগল করবেন ঠিকই, কিন্তু সারাদিন ধরে গুগল করবেন না। ঘরে যে ঘরে পড়বেন সেই ঘরে একটা ঘড়ি রাখবেন অবশ্যই। কারণ আমরা এই মোবাইলটা বেশি ব্যবহার করে সময় দেখতে দিই, কটা বাজে দেখি, মোবাইলটা অন করি, হোয়াটসঅ্যাপ দেখি, অনেক মেসেজ, এটা করতে করতে না বাজে হয়ে যায়। একদম কন্টিনিউ পড়াশোনা করুন, একটা কংক্রিট পড়াশোনা, যার মধ্যে কোনো খাত থাকবে না, আপনার মধ্যে কোনো অলস থাকবে না। যদি গ্রুপ সিটিং করতে হয়, যারা গ্রুপ সিটিং করছেন, গ্রুপ সিটিং খুব ভালো জিনিস, চাকরি পাওয়ার জন্য খুব উপকারিত, কিন্তু এই সময়ের জন্য না। তবু আপনারা করতে পারেন, অন্তত 15ই আগস্ট পর্যন্ত করতে পারেন, সপ্তাহে 2 দিন 3 দিন। কিন্তু 3-4 জন খুব সিরিয়াস দরকার, যারা পড়তে পড়তে যাদের মুখ ব্যথা হয়ে গেছে। মানে যেখান থেকে কোশ্চেন করবো, একটা আপনাদের একটা আমি আমার জীবনে একটা ঘটনা বলি। আমি একটা মেস লাইফে কাটিয়েছি, সেখানে একটা ছেলে এলো, নাম হচ্ছে মনোজ, 39, লাস্ট এসএসসি 2012 সালে, 39 এজ, লাস্ট এসএসসি। ছেলেটা জানে মেস, মানে পড়াশোনা আমার এই শেষ এসএসসি, চাকরি যেভাবে পেতেই হবে। তো ঘুরতে ঘুরতে একদিন ছেলেটার ঘরে গেলাম। ছেলেটা খুব গরিব ঘরের ছেলে, একটা মাদুর আছে, একটা মাদুর, কল্পনা করুন, একটা মাদুর, আর পাশে বই, সারি সারি বই, অনেক বই, ইতিহাস সাবজেক্ট ছিল।
ছেলেটা রাতে ঘুমাতো বই মাথায় রেখে, বালিশ নেই, বই মাথায় রেখে ছেলেটা ঘুমাতো। বইয়ের উপর একটা প্যান্ট টাইপের গামছা দিত, দিয়ে ঘুমাতো। আপনাদের কি বলবো, ছেলেটাকে সারাদিন দেখতে পেতাম না, সারাদিন দেখতে পেতাম না, মাঝে মধ্যে রাতে খাওয়ার সময় দেখা হতো, যখন খেতে কোনো কথা বলতো না। তো ইতিহাস নিয়ে আলোচনা হতে হতো, বিভিন্ন বিষয়, কোনো ইতিহাস নিয়ে মেসে যখন তর্ক বিতর্ক হতো, সেটা বেরিয়ে এসে উত্তরটা সঠিক বলে আবার ঘরে দরজা দিয়ে দিত। তো ইতিহাসে সে এত জানে, তাকে আমরা সেটা হেরোডোটাস বলে রাখতাম। 12 সালে যখন রেজাল্ট দিল, সবাই রেজাল্ট দেখেছে, আমি কম্পিউটার রেজাল্ট দেখে দিচ্ছি সবাই, কারো হচ্ছে কারো হচ্ছে না। তো সবার শেষে আমার মনে হলো তো মনোজটা দেখে আসি, ও ঘরে দরজা বন্ধ করে কাঁদছে। কি বলবো আপনাদের, ডেকে ডেকে উত্তর বেরোলো। বেরোনোর পরে খুব কষ্ট করে রোল নাম্বার দেবে না, দিল, দেখলাম ওর হয়েছে। ও হওয়ার পরে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, মানে আমারও চোখ দিয়ে জল চলে আসছে, এরকম একটা ইমোশনাল ব্যাপার। তো ইন্টারভিউ সে বাঁকুড়াতেও করেছিল, ইন্টারভিউর জন্য কি পড়া কি জানে, সবাইকে সবাইকে এরকম বলতো ঘরে গিয়ে, হ্যাঁ আমাকে একটা ইন্টারভিউ নিবি, হুম, ধর তুই আমার ইন্টারভিউ, ধর ইন্টারভিউ, মানে যাকে পেতো তাকে বলতো। ইতিহাসটা যেখানে ধরতাম, যে বিষয় নিয়ে ধরতাম, মানে যে প্রশ্ন করতাম ওকে, ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেন করতাম, ওকে কোনো দিতে হারাতে পারতাম না। ইন্টারভিউ বোর্ডে ওকে স্যাটিসফাইড, স্যারেরা এত স্যাটিসফাইড, ওকে জিজ্ঞাসা করেছিল আপনার বিএড আছে, শুধু এই প্রশ্নের উত্তরটা ছিল না, শুধুমাত্র এই প্রশ্নের উত্তরই ছিল ও জানে না। ও বলেছিল স্যার আমার বিএড নেই, এবং ও বাইরে বেরিয়ে খুব দুঃখ হয়েছিল আমার বিএড নেই, এর জন্য কেউ বাদ দেবে, মানে ও খুব, তারপর ফ্রাস্ট্রেশন, মানে শেষ বয়স একদম। তো সেই ছেলেটা চাকরি পেয়ে গেছিল। ও যে, মানে আমি আমার নিজের চোখে দেখা এরকম ভাবে প্রিপারেশন নিয়ে চাকরি শেষ, লাস্ট এসএসসি, এটার কোনো বিকল্প নেই। দেখুন পরিশ্রমের কোনো বিকল্প নেই, যে যাই করুন, যে যাই করুন, যে যেখানেই পড়ুন, যে যত নামি স্যারের কাছে পড়ুন, আপনি যদি স্বয়ং ঈশ্বরের কাছেও পড়েন, আপনাকে কেউ চাকরি পাওয়াতে পারবে না যদি আপনি না পরিশ্রম করেন। বাচ্চা আছে, বাচ্চাকে দেখার জন্য মা বাবাকে রাখুন, মা বাবার কাছে পাঠান, কিন্তু পড়তে হবে। পরিবার পরিবারে যারা আছে তাদেরকে অন্য অন্য কাজ যেগুলো করেন সেগুলো আপনার উন্নতি করাতে হবে। অনেকের অনেক সমস্যা, সমস্যাবিহীন কোনো মানুষ পৃথিবীতে নেই। চাকরি পেতে গেলে লড়াইটা করতে হবে, জেদ দরকার, অসীম জেদ দরকার। আপনারা শপথ করছেন তো আজকে, আজ থেকে পড়বেন 16 ঘন্টা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না, মোবাইল ঘাঁটবেন না, মোবাইলে সময় কাটাবেন না। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমাকে একটা স্টুডেন্ট ফোন করেছে, স্যার আমি আমার বাড়ি এখানে, আপনার ওখানে একটা মাস্টারমশাই খবর পেয়েছি, ওখানে পড়তে যাব। মালদাতে পড়তে আসবে বারাসাতে, ভাবতে পারছেন? আর পাগল নাকি আপনি? 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা মানে এখন আপনার বিশাল সময়, আপনি মালদাতে বারাসাতে পড়তে আসবেন। এখন অনলাইনের যুগে এসে গেছে, মালদাতে বারাসাতে আসতে যেতেই তো আপনার একটা দিন নষ্ট হয়ে যাবে। পড়ুন, ভালো স্যারের কাছেই পড়ুন, কিন্তু এইরকম না যে ওই অমুক জায়গায় প্লেনে ডিস্টেন্সে যেতে হবে, সেখানে একটা ভালো স্যার আছে। স্যার কম বেশি ভালো খারাপ 19, 20, 16, 20 ঠিক আছে, হতে পারে, কিন্তু এত ডিস্টেন্স করে কোনো লাভ তেমন হবে না। কোনো এত ডিস্টেন্সে পড়তে গিয়ে চোখটা বন্ধ করুন সবাই 1 মিনিট, শপথ করুন মনে মনে, আমি এই এসএসসিতে জীবন প্রাণ দিয়ে লড়াই করব, আমার সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম সততার সাথে ধারাবাহিক পড়াশোনার মাধ্যমে একটা সিট ছিনিয়ে নেব। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে
এই লড়াইতে হারাতে পারবে। ঠিক আছে, এবার আমি মাইকটা অন করছি, 5 মিনিট বলবো কারণ বেশি টাইম নেই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এক এক করে বলবেন, আমি যতটুকু পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি কেউ মক টেস্টের জন্য এনরোলমেন্ট করতে চান, এখনো যদি চান, দেখুন আমি মানে পুরো ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছি। এখানে মক টেস্টের জন্য ভর্তি হলেই বা এনরোলমেন্ট করলেই যে আপনারা চাকরি পেয়ে যাবেন বা এই কোশ্চেনগুলো কমন পাবেন এটা নয়। এটা কিন্তু আপনার প্রিপারেশন নিতে সাহায্য করবে। আর আমাদের এখানে এই যে ডেমো ক্লাসরুমে আপনারা যারা জয়েন করেছেন, এখানে দেখবেন কিছু কিছু মক টেস্ট দেওয়া আছে, প্রতিটা সাবজেক্টের একটা দুটো করে মক টেস্ট দেওয়া আছে। আপনারা সেই ডেমো মক টেস্ট গুলো দিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, এবার আমি মাইকটা অন করে দিচ্ছি। আপনাদের যদি কারো কিছু বলার থাকে তো বলতে পারেন, বেশি সময় নেবেন না। 9 মিনিট টাইম দিচ্ছি, 9 মিনিট টাইমে আপনারা কিন্তু আপনাদের বক্তব্যগুলো কমপ্লিট করবেন। ওকে, বলুন। কারো যদি কিছু বলার থেকে বলুন। স্যার বলছিলাম যে মক টেস্ট গুলো দিয়েছি, ওগুলো স্যার ব্ল্যাঙ্ক বা রিফ্রেশ করা যাবে না? মানে আরেকবার যদি দিতে চাই। কোন সাবজেক্ট? স্যার ইংলিশ। ইংলিশে আরেকটা করে সেট আপলোড হবে, কোনো চাপ নেই। আমি ইংলিশে বলেছিলাম একটা করে টেস্ট দেবো, ঠিক আছে। আবার একটা করে টেস্ট হবে, যেমন লুসি পয়েন্টের একটা টেস্ট হয়েছে, আরেকটা টেস্ট আপলোড হবে। কারণ ইংলিশে আমাদের 150+ স্টুডেন্ট অ্যাড হয়েছে। আমি তো ভাবতে পারিনি ইংলিশে এত স্টুডেন্ট মানে হয়ে যাবে, এখনো প্রচুর ইংলিশে স্টুডেন্ট আসছে। সেই জন্য আমি স্টুডেন্ট বেশি হয়ে গেছে বলে আমি আরেকটা করে সেট আপলোড করে দেবো, ঠিক আছে। ওকে, খুশি। নেক্সট, আর কারো কোনো প্রশ্ন থাকলে কুইকলি তাড়াতাড়ি বলো। এখন 1 মিনিট সময় নষ্ট করা যাবে না, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আর কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছি কি হ্যাঁ, এই পরীক্ষাটা যদি হবে স্যার, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না যেটা আছে ওটাই থাকবে, কোনো মানে নেগেটিভ মার্কিং থাকবে এসএসসির না। কথা বলছি। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। কোনো নেগেটিভ মার্কিং আচ্ছা নেই। স্যার। নেক্সট, স্যার আরেকটা আর কেউ কথা কিছু ছিল বলবে? যে, স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাপি উঠে বলো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার, বলছিলাম আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনি যদি ইম্পর্টেন্ট টপিকের উপর কিছু ভিডিও আপলোড করেন, সাবজেক্ট যেমন আমার সাবজেক্ট হিস্ট্রি, তো একটু উপকার হয়। মানে কোনটা বেশি পড়লে কোন টপিকটা, যেটা হয়তো আমরা জানি দেখুন, বাট আপনি আমি একটু তো আমার সাবজেক্ট ইংলিশ নয়। আমাদের যে টিচার সেও খুব ব্যস্ত এখন। এখন এত কম সময়ে আমি না সারাদিন সময় পাই না। এত ব্যস্ততার মধ্যে থাকতে হয়, রাত 12টা 1টা, রাত মানে ফর্ম ফিল আপের সময় তো কেউ আমাকে 3টের সময় ফোন করে ফেলেছে। তো সবাই তো অনেক কোয়ারিজ থাকে, সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এত সময় পাচ্ছি না, চেষ্টা করবো। ঠিক আছে, আপনি বললেন, ভাববো। নেক্সট, আর কেউ কিছু বললে বলো। হ্যালো স্যার, হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম স্যার ফিজিক্যাল সায়েন্সের যে মক টেস্টগুলো হচ্ছে খুব সুন্দর হচ্ছে, মানে টপিক ওয়াইজ হচ্ছে, মানে ইউনিট ধরে ধরেই হচ্ছে। কিন্তু কিছু হুম। ইউনিটের স্যার বেঙ্গলি ভার্সনটা দিলে খুব ভালো হতো। প্র্যাকটিসের বাংলা বাংলা ভার্সন দিয়ে দেবো, ঠিক আছে। প্র্যাকটিসেরটা বাংলা ভার্সন হ্যালো করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যালো, বলছি বলছি আমি ঝিলিক বলো, ঝিলিক বলো। হ্যালো। ফিজিক্যাল সায়েন্সের ওই কেমিস্ট্রি পার্টটা একটু বেশি করে দেবেন, মানে ফিজিক্সের পার্টটা বেশি আছে, মক টেস্ট কেমিস্ট্রিটা নেই বেশি, ওটা একটু এখানে আমি বেশি। এখানে একটা সাম আপ করে দিই। হ্যাঁ, দেবো, সব দেবো। কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে না আপলোড করতে অনেক টাইম লাগছে, যেহেতু ওর অনেকটা আম, ওই ইয়েটা আছে, উম, কি বলে, এই শৃঙ্খলা সংকেত গুলো আছে যেগুলো। তো আমি যেটা বলি, যারা বায়োলজি, যারা লাইফ সায়েন্স, যারা ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করছেন, তারা মানে আরেকটা জিনিস, সেখানে সাবজেক্ট ওয়াইজ টার্গেট বেঁধে দিই। হ্যাঁ, তাহলে খুব সুবিধা হবে। বাংলায় যারা অ্যাপ্লাই করছেন, তারা 60-এর মধ্যে টার্গেট করুন, মানে 57, 57 থেকে 58। ইংলিশেও তাই। ফিজিক্যাল সায়েন্সে 45 থেকে 50, লাইফ সায়েন্সে 45 থেকে 50, ম্যাথের উপর 40-45। এই স্কোরটা করার টার্গেট করবেন। হিস্ট্রি জিওগ্রাফিতে মানে 57, ওই 57, 58। এই জিনিসটা সবাই টার্গেটটা রেখে দিন মনের মধ্যে। এবার ফিজিক্যাল সায়েন্সের বিষয়টা হচ্ছে দুটো সাবজেক্ট। এবার এখান থেকে কিছু স্টুডেন্ট এসেছে ফিজিক্স থেকে, কিছু স্টুডেন্ট আসছে কেমিস্ট্রি থেকে। তো আপনাদের যেটা আছে, ফিজিক্সটা খুব ভালো করে পড়ুন, 30টা কোশ্চেনের মধ্যে যাতে 27-28টা আনসার করতে পারেন। আর কেমিস্ট্রিটা থেকে এমন ভাবে পড়াশোনা করুন যাতে কমপক্ষে 20টা
25টা বা 22টা কোশ্চেন অ্যান্সার করতে পারেন। লাইফ সায়েন্সে 3টে পার্ট আছে, আপনারা যে কোনো 2টো পার্ট খুব স্ট্রংলি পড়াশোনা করবেন, একটা পার্ট একটু হালকা লুজ দিতে পারেন। সেক্ষেত্রে 3টে পার্ট তো একসাথে এই কম সময় প্রিপারেশন নেওয়াটা সম্ভব না। সেই জন্য যে আপনার যেটা দুটো সুবিধা হয় বা যেটা আপনার অনার্স ছিল তার উপরে বেশি গুরুত্ব দিন। আর একটা বিষয় দেখবেন, আমার মানে লাইফ সায়েন্সে কি আছে, যেমন বটানির অনেক পার্ট, আবার জিওলজির অনেক পার্ট, কিন্তু আরেকটা যে পার্ট আছে কি বলে মনে পড়ছে না, যে তার মধ্যে অনেক মিল আছে। তো এখানে একটু সুবিধা আছে, তাহলে যে কমন পার্ট গুলো ভালো করে পড়ুন আগে, ঠিক আছে? এই বিষয়টা বলে দিলাম। শবনম, তুমি ঠিকই বলেছো, আমাদের কেমিস্ট্রির আরো কিছু আপলোড হবে, তাড়াতাড়ি আপলোড হবে। স্যার একটু বলেছে, স্যার বলেছে এই মাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা আশা করছি এই মাসের মধ্যে কোশ্চেন আপলোড কমপ্লিট হয়ে যাবে, তারপরে আগস্টের মধ্যে আমরা প্র্যাকটিস সেটের দিকে চলে যাব, ঠিক আছে? নেক্সট আর কারণ কিছু বলার থাকলে বলো। হ্যালো হ্যালো স্যার। স্যার হ্যালো 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 আচ্ছা, গোলাম বলো। হ্যাঁ, গোলাম বলে নি, গোলামের পরে সুস্মিতা বলবে। গোলাম বলো। হ্যালো বলছি যে মক টেস্ট গুলো হচ্ছে সেগুলোর পিডিএফ কি পাওয়া যাবে? না না, পিডিএফ নেই, পিডিএফ অ্যাপসে যখন খুশি দেখা যাবে। যে মক টেস্টটা সাবমিট করলে, সাবমিট করার পরে তুমি কোশ্চেন অ্যান্সার গুলো বারবার দেখে নিতে পারবে, ঠিক আছে? তোমার কোনগুলো ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে সেটা তুমি বারবার ফলো আপ করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। সুস্মিতা বলো। হ্যালো। সুস্মিতা হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যালো বলো। বলছি যে আমার সাবজেক্ট ইংলিশ, তো মক টেস্ট হ্যাঁ। দিতে গিয়ে একবার সমস্যা হয়েছিল যে আমার ওটা করা হয়নি, কিন্তু টাচ করার কিছু প্রবলেমের জন্য ওটা সাবমিট হয়ে গেছিল, মানে আমার করাই হয়ে গেলো, আনঅ্যাটেম্পটেড রয়ে গেছিল। তো ওইগুলো ওই আগের জন যে বললো ওরই মতন বলছি, যে আরেকবার যদি ওগুলো সুযোগ পাওয়া যেত করার, তাহলে একটা ভালো হতো। এটা সুস্মিতা প্রথম। দেখো, একটা জিনিস বলে দিই, মক টেস্টটা যদি তুমি কোনো কারণে একবার অন করো, মানে ওপেন করো, ওপেন করে যদি হ্যাঁ তুমি সাবমিট না করো, তাহলে তুমি সেটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে, টাইম ওভার হয়ে গেলে সাবমিটেড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং তুমি পরে গিয়ে ভিউ টেস্টে ক্লিক করলে দেখে নিতে পারবে কি কি কোশ্চেন ছিল, তার উত্তর কি ছিল। হ্যাঁ এবার আমি কি আচ্ছা বললাম, আর একটা সেট আমরা আপলোড করব, ঠিক আছে? আচ্ছা। প্রত্যেকটা একটা করে সেট তো আপলোড হচ্ছে, হয়ে গেছে প্রায়, হ্যাঁ আর 3টে 4টে বাকি হলে একটা করে হয়ে যাচ্ছে। আবার নতুন করে আমরা আরেকটা করে সেট আপলোড করবো, কারণ আমি কি বললাম, ইংলিশে 150 প্লাস হয়ে গেছে স্টুডেন্ট, হুম হুম সেই জন্য স্টুডেন্ট বেশি হয়ে গেছে। তাই আমি নিজের থেকেই বলেছি ওদেরকে যে আরেকটা করে সেট আপলোড করার জন্য স্যারের সাথে কথা বলতে। স্যার রাজি হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো স্যার হ্যালো। হ্যাঁ স্যার, আর একটা কথা হ্যালো হ্যালো স্যার আক্রম বলো, আক্রমের পরে স্যার বলছিলাম, অমৃতা বলবে। আক্রম বলো। স্যার বলছিলাম যে ধরুন আমি যেটা বলছিলাম ফিজিক্সের, আমি তো কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি, তো আমি যখন ফিজিক্সের কোশ্চেন গুলো করছি, ধরুন আমি একটা টপিক খুব ভালো করে পড়ে মক টেস্টটা দিতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের কোশ্চেন গুলো যখন আপনি একটু বড় বড় হচ্ছে না ব্যাপারটা, ইংলিশে দিচ্ছেন বলে একটু অনেকটা টাইম লেগে যাচ্ছে, মানে অটোমেটিক্যালি মানে আর কি টাইমের বাইরে আমি করছি, কিন্তু ওই জিনিসটা যদি আচ্ছা, টাইমটা বাড়িয়ে দেবো। আচ্ছা, টাইমটা বাড়িয়ে দেবো। দেখো, এখানে দুটো জিনিস বলে রাখি। প্রথমে কোশ্চেন গুলো একটু সহজ করা হচ্ছিল, একটু লেভেলটা একটু কমানো হয়েছিল। তো তারপরে অনেক স্টুডেন্ট যারা মাদ্রাসা এক্সাম দিয়েছে তারা বলছে স্যার লেভেলটা একটু বাড়ান। আমরা তো ইজি, আমরা সহজ কোশ্চেনটা তো অবগত আছি, তো যদি একটু লেভেলটা বাড়ান, ঠিক আছে? স্যার আমি কিন্তু গ্রুপে দেখো বারবার আমি বারবার জানাই যে আপনাদের ফিডব্যাক আপনারা জানান, কে কেমন প্রশ্ন কোশ্চেন হচ্ছে, কি সংক্রান্ত সমস্যা, বারবার জানিয়ে দিচ্ছি। তারপরে আমাকে আপনারা যে ফিডব্যাক দিচ্ছেন সেই ফিডব্যাকের উপর আমি স্যারের সাথে কথা বলছি, আলোচনা করছি, তখন স্যার লেভেলটা ঠিক করছে, ঠিক আছে? তো এই যে এই সমস্যাগুলো একটু হচ্ছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে। কারোর ক্ষেত্রে খুব দারুণ লাগছে দাদা, খুব ভালো হচ্ছে। কারোর ক্ষেত্রে দাদা আরেকটু লেভেল, মানে এখানে তো ডিফারেন্ট লেভেলের স্টুডেন্ট আছে, কেউ অনার্স আছে, কেউ মাস্টার ডিগ্রি আছে, কেউ পাস স্কেলের আছে। আমি টাইমটা বাড়িয়ে দেওয়ার জন্য যারা অপারেট করছে, মানে আপলোড করছে, তাদেরকে আমি বলবো টাইমটা বাড়িয়ে দিতে। বা যেমন ম্যাথে তোমরা এর আগে কেউ টাইম নিয়ে বলোনি ম্যাথে, কারণ তো 60টা কোশ্চেনের জন্য 90 মিনিট, একটা কোশ্চেন 1.5 মিনিট করে থাকবে। তো 1.5 মিনিট মানে 30টা কোশ্চেন 45 মিনিট তোমার টাইম পাবে, ঠিক আছে? আমি বাড়িয়ে দেবো। আর আমি পরীক্ষার আগে আরেকটা সেমিনার করব, যে কিভাবে পরীক্ষাটা তোমরা দেবে, পরীক্ষায় কিভাবে বসবে, কোন অ্যান্সার করবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, সেই বিষয়টা আমি আলাদা তখন বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, বলো। স্যার হ্যাঁ, একটা কথা বলার অমিতা ছিল। বলো। হ্যাঁ, অমিতা, হ্যাঁ বলো। বলছিলাম স্যার আমার সাবজেক্ট বাংলা, তো আমি জানতে চাইছি যে আমরা কি টেক্সটটা বেশি ভালো করে পড়ে কোশ্চেন আনসার করবো, না সাহিত্যের ইতিহাস কাব্য সাহিত্য সেগুলো বেশি পড়ে কোশ্চেন আনসার করার চেষ্টা করবো? কারণ এটা সময়টা খুবই আমি কম জন। এটা আমি ম্যাডামের কাছ থেকে না জেনে আমি বলবো না, কারণ এটা আমার সাবজেক্ট নয়, এই বিষয়টা আমার অভিজ্ঞতা কম, ঠিক আছে? যেটা আমি জানি না সেই বিষয়ে আমি
মন্তব্য করবো না, ম্যাডামের সাথে আমি তাহলে বলবো, তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, ম্যাডামের সাথে আলোচনা করে আমি তোমাকে জানিয়ে দেবো বা গ্রুপে জানিয়ে দেবো, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক স্যার আছে। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ স্যার বলো। হ্যাঁ হ্যাঁ বলছি যে ব্যাপারটা ওই আমি আপনাকে কল করেছিলাম, ব্যাপারটা আমি খুব টেনশনে আছি, আপনাকে আগের দিন কল করলাম। ওই আমাদের যে আইসিটি যে গভর্নমেন্টের এটা আছে না, আমাদের ওই ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে যে এসএসসি তে আমাদের নাকি এক্সপিরিয়েন্স অ্যাড করা যাবে। সেক্ষেত্রে আমি তো না করেই ওটা অ্যাপ্লাই করেছি ফর্ম ফিল আপ, বুঝতে পেরেছেন? তো সেটা কি করা যাবে? সেই জন্য আমি আপনাকে ওখানে কি এক্সাম দেবে? আমি একটা জিনিস বলে দিই এখানে, ধরে নিলাম আপনি ফর্ম ফিল আপ করে দিন আরেকটা, ঠিক আছে, আরেকটা আজকে রাতে একটা ফর্ম ফিল আপ করে দিন। এবার ভেরিফিকেশনে যদি আপনাকে বাদ দেয় 10 নম্বর বাদ যাবে, এবার আপনি আগের থেকে বাদ দেবেন কেন? তখন তারা অ্যাড করতে পারবেন না। সেই জন্য আপনাকে ওরা কুয়াতো উস্তাদ। যেমন ধরে না, আমি একটা জিনিস বলে দিই, এখন একটা কোনো ছেলে অনার্স পাস দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ফলে তার 60% নিচে কমে যাচ্ছে। অনার্স দিয়ে ফর্ম ফিল আপ করলে তার 60% বেড়ে যেত, মানে 60% অ্যাভাব হতো, 2 নম্বর বেশি পেত। সে যখন ভেরিফিকেশন টেবিলে যাবে তাহলে তখন তার 2 নম্বর আর পাবে না। কিন্তু উল্টোটা যদি হতো, এটা 60% এর নিচে এসে যেত, তখন তার 2 নম্বর কমিয়ে দিত, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে ভেরিফিকেশনে কমানো যায়, ওরা কমিয়ে দিতে উস্তাদ, কিন্তু বাড়াতে সুযোগ দেবে না। সেই জন্য আমার মতে এখানে আপনি যে ইনসার্ভিসে ফর্ম ফিল আপ করে রাখাটাই ভালো। যদি ওরা বাদ দেয় বাদ দেবে, যদি ওরা অ্যাকসেপ্ট না করে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি জানলেন যে আইসি না, সেই আমি যেটা শেষ করি, পরে আপনি জানছেন যে ভেরিফিকেশনে অ্যাকসেপ্ট করছে আর আপনি তখন দেননি, ভীষণ একটা আফসোস হবে। কারণ 10টা নম্বর মানে কোন ব্যাপার না, ভীষণ একটা হিউজ একটা নম্বর, ঠিক আছে, এই মানে পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ বলুন। স্যার শোনেন, বলছি যে আমাদের হ্যাঁ মমিতা বলো, শুনতে পাচ্ছি। তাহলে স্যার হ্যাঁ বলছি স্যার তাহলে একটা কি ফর্ম ফিল আপ করে দেবো নাকি তাহলে এডিট অপশন দেবো বলে মনে হয় ওখানে? হ্যাঁ নতুন ক্যান্ডিডেটস আইডি করে একটা ফর্ম ফিল আপ করে দাও। এবার মমিতা বলো, মমিতা। হ্যাঁ স্যার বলছি যে পরীক্ষাটার টাইম কি 1 ঘন্টা 60 মার্কস? 1.5 ঘন্টা 60টা কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা টাইম থাকবে। আমার সাবজেক্ট তো বেঙ্গলি, আমি আপনাকে মেসেজও সেদিন করেছিলাম, ওইটাই জানতে চাইছি যে সিলেবাসের মানে বাইরে যে টপিকগুলো আছে ওগুলো কি পড়বো নাকি একদমই মানে জোরটা বেশি দেবো যেগুলো সিলেবাসের? হ্যাঁ আমি বলেছি বাংলা, ম্যাডাম যেটা জানিয়েছেন, মেসেজ করেছেন, বাংলায় 9-10 এর যে সিলেবাসটা বা ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়, স্কুলে পড়ানো হয়, সেই টপিক গুলোর উপরে বেশি জোর দিতে বলেছে। এবার বইতে তো অনেক টপিকস আছে, ঠিক আছে, এবার এত হিউজ সিলেবাস এত কম সময়ে, মানে খুব চাপ এটা, মানে ক্লাস 10 এর বইতে 29টা গল্প কবিতা সেই শুধু ক্লাস জন্য 10 ম্যাডাম জানিয়েছেন যে যেগুলো এখন পাঠ্য মানে সূচিতে অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয় যে টপিক গুলো, সেই টপিক গুলো আপনাদেরকে বেশি পড়তে বলেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একটু ম্যাডামকে জিজ্ঞাসা করে যদি বলা যায় স্যার, সাজেশন দেওয়া যায় যে মানে কোন টপিকের উপর থেকে কত নাম্বার মোটামুটি ডিভিশন থাকবে। না ওগুলো তো কারোর পক্ষে বলা সম্ভব না, না ওইগুলো কারোর পক্ষে বলা সম্ভব না। আসলে সিলেবাসটা এত বেশি, ওই কারণে একটু আপনাদের বাংলা সিলেবাসে, সত্যি কথা বলতে বাংলা সিলেবাসে আমি হিমশিম খাচ্ছি, শুধু বাংলা নেই, বাংলা সিলেবাসটা এত বড় আমি নিজেও ভাবতে পারছি। ওখানে শুধু টেক্সট বই, 6টা টেক্সট বই প্লাস না না ইতিহাস প্রাচীন। স্যার অনার্সের ক্ষেত্রে স্যার কটা হচ্ছে? অনার্সের ক্ষেত্রে স্যার বুঝতে পারছেন, অনার্সে আমি যে অনার্সেও প্রিপারেশন নিতে গিয়ে পাগল হয়ে যাচ্ছি। অনার্সের টেক্সট বই হচ্ছে 11-12 এর, হ্যাঁ কিছু কি দেবেন প্রচুর এরিয়া। ঠিক আছে, আলোচনা আবার অনেক হবে, এবার সবাই পড়তে বসে যাও। আমি পড়াশোনা করছো, ঠিক আছে? আমার একটা কোশ্চেন আছে স্যার। আমি একটা কথা বলি, এই একটা কথা আমি শেষ করছি, একটা কথা বলি, তোমরা মক টেস্টটা কখন দিচ্ছ জানি না, সারাদিন মক টেস্ট দিয়ে সেই নিয়ে কোশ্চেন নিয়ে বিভিন্ন রকম অ্যানালাইসিস করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। মক টেস্টটা দেবে, সব পড়াটা হয়ে গেল রাতে 12টা 1টা 2টো, যখন তুমি ঘুমাতে যাচ্ছ, ঘুমাতে যাওয়ার সময় এবার মোবাইলটা অন করো, মক টেস্টে দাও, দিয়ে ঘুমাও, ঠিক আছে? এবার ঘুমাতে যাও। এবার মক টেস্টে কোন চ্যাপ্টার পরে দেবো? দেখা গেল আমি একটা চ্যাপ্টার পড়েছি, সেই চ্যাপ্টারের কোশ্চেন এখন আপলোড হয়নি, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যখন আপলোড হবে তখন দিয়ে দেবো। আর দেখলাম যে আমি পড়া হয়েছে সেই চ্যাপ্টার, বা দেখলাম এই চ্যাপ্টারটা আপলোড হয়েছে, আমি এই চ্যাপ্টারটা 2 দিন পরে পড়লাম, পড়ে সেটা আমি ভালো করে প্রিপারেশন নিয়ে মক টেস্টটা দিতে যাবো। আমি আমার মতন পড়বো,
আমি যেখান থেকে আমরা তো চ্যাপ্টার ওয়াইজ সিলেবাসের প্রথম থেকে কোশ্চেন আপলোড করতে হতে যাচ্ছি, তো যার যেখানে যে চ্যাপ্টারটা পড়া হবে সেটা আপলোড, সেটা মক টেস্ট দেবে। যখন যে চ্যাপ্টার আপলোড না হয়ে থাকে তাহলে পড়া হয়ে গেলে যখন আপলোড হবে তখন মক টেস্ট দেবে, ঠিক আছে? তার আগে আরেকবার রিভিশন দিলে, দিয়ে মক টেস্টটা দিলে, ঠিক আছে? যাক, এখন আর কারো সময় নেবো না, অনেকটা সময় নিয়ে নিয়েছি। আমার একটা কোশ্চেন স্যার, 1 মিনিট স্যার। হ্যাঁ, সময় পাতি লাস্ট 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 বলো বলো। বলছি স্যার, আমার সাবজেক্ট ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা দিয়েছে স্যার পর্ষদ থেকে, তো ওর বাইরে তো কোনো টপিক থেকে আসবে না, এটা শিওর স্যার? না না, দেখুন আমি একটা কথা বলি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এগুলো না অনেক আগের সিলেবাস। এবার কোশ্চেন না আপডেট করছে ওরা, কোশ্চেন কিন্তু এদিক ওদিক করছে। সেই জন্য মানে ম্যাথে এমনি বেশি স্কোর তো বেশি ওঠে না, দেখা গেল 60টার মধ্যে ম্যাক্সিমাম হয়তো 50-55 পাবে। একটা দুটো কোশ্চেন বাইরে তো হতে পারে, ওই নিয়ে চাপ নিতে হবে না। যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে থাকলেই, ঠিক আছে? আপনি সিলেবাসের মধ্যে থাকুন, একটা দুটোর জন্য, একটা দুটো কোশ্চেনের জন্য প্রচুর খাটার কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাঁ স্যার, বলো 11-12 এর জন্য কি কোনো 11-12 এর জন্য কি কিছু কোনো মক টেস্টের টপিক বা কিছু প্র্যাকটিস সেট কি দেবেন? 11-12 না, আমরা বাংলা সময় করতে পারবো না, বাংলা তো পারবোই না। ইংরাজির ভাবনা চিন্তা চলছে, সেটা হলে গ্রুপে জানাবো। কিন্তু বাংলার যে সিলেবাস, আমি আগে গেলে আমি বাংলা মানে দায়িত্ব নিতাম না, এত সিলেবাস, মানে টিচার ম্যাডাম মানে মানে মহাসাগর পাগল হয়ে যাচ্ছে, মহাসাগর তাকে এত চাপ দিচ্ছি যে যারা আপলোড করছে মানে আমার সারাদিনে আমার 10টা সাবজেক্টের মক টেস্ট চলছে, তা দিনে 10টা যদি বাংলা আপলোড হয় আর একটা করে মক আপলোড হচ্ছে অন্য সাবজেক্টে। মানে বাংলা আপলোড করতে গিয়ে বাংলার কোশ্চেন নিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি শুধু। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই বেস্ট অফ লাক, শরীরের প্রতি যত্ন নিও, যেন পড়াশোনা শেষ করতে দাও, যেন পড়াশোনা করতে গিয়ে যেন শরীরটা যেন খারাপ করে ফেলো না। ঠিক টাইম খাওয়া দাওয়া, স্নান, ঘুমটাও দরকার। এই মুহূর্তে এখনই বেশি রাত জেগে পড়ার দরকার নেই, ভোরের দিক উঠে পড়াশোনা করো, 6 ঘন্টা ঘুম যেন হয়, আর 2 ঘন্টা মানে রেখে দাও। 10 মিনিট ফাঁকায় বেরোলে, একটু হাঁটলে, মানুষের সাথে একটু 2 মিনিট কথা বললে, ঠিক আছে? নেতিবাচক যারা কথা বলে, কিছু বন্ধু সার্কেলে থাকে যারা সারাদিন পড়ে না, সারাদিন নেতিবাচক কথা বলে, তাদের থেকে দূরে থাকো, পড়াশোনা করো, খুব ভালো থাকো, ভালো পড়াশোনা করো। তোমরা সবাই আগামী দিনে শিক্ষক হয়ে তোমাদের স্বপ্নগুলো পূরণ করো, তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন সবাই খুশি হোক। তার থেকে সবচেয়ে বড় খুশি আছে নিজে খুশি। যেদিন চাকরিটা পাবে না, দেখবে 2 চোখ দিয়ে জল পড়ছে, 2 চোখ দিয়ে, সেদিনকার অনুভূতি হ্যালো কাউকে মানে কেউ বোঝাতে পারবেন। হ্যাঁ, লাস্ট হ্যালো বলো বলো। স্যার। হ্যাঁ বলো, সুবিধা বলো, লাস্ট বলো। হ্যাঁ স্যার, বলছি যেখানে নাম্বার এন্ট্রির কথা ফর্ম ফিল আপের জায়গাতে একটু বলছি, ধরুন অনার্সের নাম্বার দেওয়া যেতে পারে অথবা অনার্স প্লাস পাস দেওয়া যেতে পারে। আর এদিকে পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারে সেটা ধরুন 50% আপ আছে, সেটা দিলাম। আর অনার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনার্সে আমার 50%-এর নিচে রয়েছে, কিন্তু অনার্স আর পাসের নাম্বার মিলিয়ে দিলে 50%-এর ওপরে হচ্ছে। সেক্ষেত্রে গ্রাজুয়েশনের নাম্বারটা কিভাবে এন্ট্রি করা উচিত? সেক্ষেত্রে অনার্স পাস যে 50% বেশি আছে সেটাই দেবে। আচ্ছা, আর তার মানে ধরুন ইংলিশের সঙ্গে আমার ফিলোসফি আর সংস্কৃত ছিল, ওই দুটো নাম্বার জাস্ট তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। চলো, সবাই ভালো থেকো, সবার সফলতা কামনা করছি। শুভরাত্রি। হ্যালো স্যার। হুম।